আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। আচ্ছা, কামব্যাক এইটা কি শুধু রিয়াল মাদ্রিদই করবে? না, মাঝে মধ্যে বাংলাদেশও করবে। 90 মিনিটের পরে গোল করবে, ম্যাচ উইন হবে। এই যে বাংলাদেশ বনাম মালদ্বীপ, দুইটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, যেটার প্রথম ম্যাচ বাংলাদেশ মালদ্বীপের কাছে হারছে। বাট গতকালকে যে ম্যাচ ছিল, ওই ম্যাচে 90 মিনিট পর্যন্ত ম্যাচ ড্র ছিল, স্কোর লাইন 1-1 ছিল। বাট এক্সট্রা টাইমে বাংলাদেশ কামব্যাক করছে পাপন সিং এর গোলে। বাংলাদেশ উইন হইছে, মানে বলতে পারেন বাংলাদেশ একটা কামব্যাক দিছে, যেটা অনেক বেশি প্রয়োজন ছিল। বাংলাদেশি ফ্যানদের অনেক হোপ ছিল এই দুইটা ম্যাচ নিয়ে। হ্যাঁ, এই টিমে ভুলভাল পাস ছিল, বাজে শট, অপ্রয়োজনীয় শট, পজিশন লুজিং, এমন বাজে গেম নিয়ে, এমন বাজে পরিকল্পনা নিয়ে বেশি দূর যাইতে পারবে না। এই মুহূর্তে আমাদের বিশ্বকাপে পার্টিসিপেট করার প্রয়োজন নাই। আমাদের এই মুহূর্তে মেন প্রয়োজন হচ্ছে এই টিমটাকে বিল্ড আপ করা, টিমটাকে গোছানো, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে টিম, এই টিমে অনেক বড় বড় মিস্টেক হয়, ম্যাচে এরা অনেক বড় বড় মিস্টেক করে। এই যে বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাভেরার, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ মোটামুটি ভালো করতেছে, ভালো খেলতেছে। আই থিঙ্ক উনার সাথে এটা লাস্ট ম্যাচ ছিল, এরপরে উনি দায়িত্ব ছাড়তেছে। হয়তো এইখানে নতুন কোচ আসতে পারে, নতুন কেউ আসতে পারে, বাট কে আসবে এটা নিয়ে আমার কোনো ধারণা নাই। তবে গতকালকে যে ম্যাচ ছিল, ওই ম্যাচের লাস্ট যে গোল ছিল, উইনিং গোল ছিল, এমন কম্বিনেশন, এমন স্কোর, এমন পাস আমি বাংলাদেশের এই টিম থেকে হোপ করি নাই। বাট বাংলাদেশ এটা করে দেখাইছে। এরপর জনির যে গোলটা ছিল, প্রথম গোল, আপনারা দেখেন এইখানে কিন্তু ফার্স্ট মোমেন্টে সে ট্রাই করতে পারতো, স্কোর করার ট্রাই করতে পারতো। বাট এইখানে একটু বুদ্ধি খাটাইছে, প্লেয়ারদেরকে একটু ধোকা দিচ্ছে, দেন সে 4-5 জনের মধ্যে গোল দিয়ে দিছে, যেটার জন্য ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে, আর যেটা আমি জনির মধ্যে পাইছি। এরপর আমি যতটুকু বুঝলাম, বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে কেন গোল কনসিড করে, ভাই বাংলাদেশের ডিফেন্সে অনেক প্রবলেম আছে। এই ডিফেন্স পজিশন লুজ করে, এরা প্লেয়ার মার্কিং করে না, প্লেয়ারকে ছাইরা দিয়ে রাখে। এরা মনে করে এদের কাজ শুধুমাত্র ডিফেন্স করা, এরা প্লেয়ার মার্কিং এ যায় না, যেটা সব থেকে বড় মিস্টেক। আর এই সুযোগটা প্রতিপক্ষ কাজে লাগায়, এদের হিউজ স্পেস মিলে এরা অ্যাটাকে যাইতে পারে, স্কোর করতে পারে। তো ডিফেন্স নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। বয়স 39+, গোল সংখ্যা 910, এই রোনালদোকে আপনি কি দিয়ে বিবেচনা করবেন? আর 3 মাস পর রোনালদোর বয়স 40 হবে। এই যে এই গোল, এই বাইসাইকেল গোল, এটা দেখে ইয়ং প্লেয়াররা অনুপ্রেরণা পায়। ভাই, ক্রিস্টিয়ানো রোনালদো এই বয়সে এটা করতেছে, আমরা চাইলে আমরাও পারবো। এই যে ক্রিস্টিয়ানো রোনালদো, এই মানুষটা এখন পর্যন্ত ফুটবলে টিকে আছে শুধুমাত্র রেকর্ড করার জন্য, রেকর্ড ব্রেক করার জন্য। 910 গোল অলরেডি করে ফেলছে, 1000 গোল হবে কিনা আমি জানি না, বাট এখন পর্যন্ত রেকর্ড করে আছে। সব থেকে বেশি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। হ্যাঁ, হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলকে গুড বাই টাটা বলে দিবে, বাট একটা নাম সবার মনে থাকবে, ক্রিস্টিয়ানো রোনালদো। আমি CR7 ফ্যান, বাট ক্যারিয়ারের এই সময়ে এসে, শেষ সময়ে এসে সে অনেক কন্ট্রোভার্সিতে পড়ছে, অনেক কন্ট্রোভার্সিতে জড়াইছে, যার কারণে আমি চাইছিলাম অন্তত এখন ফুটবলটাকে গুড বাই টাটা বলুক, যেন মানুষ ট্রল করতে না পারে। এই যে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে জয়েন করছে, সৌদি প্রো লিগে জয়েন করার পর সৌদি প্রো লিগের ফুটবলই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারেন ওইখানে কোনো ট্রফি নাই, একটা ট্রফি আছে, বাট মেজর কোনো ট্রফি নাই। তবে সৌদি আরবের ফুটবলে যে একটা ইম্প্যাক্ট আছে, এটা অনেক কিছু। এর সাথে পর্তুগাল টিমে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর যে ইম্প্যাক্ট, ক্রিস্টিয়ানো রোনালদো যদি ফুটবলকে গুড বাই টাটা বলে দেয়, তাহলে পর্তুগালের এই টিম ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক বেশি মিস করবে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো এখনই অফসাইডে যাইতেছে না, সে নিজেই বলছে আমি কখন অফসাইডে যাব আমি নিজেও জানি না, 1 বছরও হইতে পারে, 2 বছর পরেও হইতে পারে। মোট কথায় 2026 বিশ্বকাপ খেলার আগে রোনালদো অফসাইডে যাবে না। দেখেন, ন্যাশনাল টিমের হয়ে সব থেকে বেশি ম্যাচ উইন হওয়া প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত 132 ম্যাচ জিতছে। এর উপর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রোনালদো তার 25 বছর বয়স পর্যন্ত 460টা ম্যাচ খেলছে, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো টোটাল 160টা গোল করছে। আর 25 বছরের পর থেকে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো টোটাল 844টা ম্যাচ খেলছে। আর এই ম্যাচগুলাতে ক্রিস্টিয়ানো রোনালদো 750 গোল করছে। আপনি তার চেহারা দেখেন, আপনি তার স্পিড দেখেন, তার ড্রিবলিং দেখেন, অনেক পরিবর্তন আসছে বয়সের সাথে সাথে। বাট সে এখন পর্যন্ত স্কোর করতেছে। হ্যাঁ, আগের মতো স্পিড নাই, আগের মতো খেলতে পারতেছে না, বাট স্কোর করতেছে। রাইট নাও বার্সেলোনার প্রত্যেকটা পজিশনে প্লেয়ার আছে, শুধুমাত্র লেফট উইং ছাড়া। বার্সেলোনার একজন লেফট উইং এর প্রয়োজন। হ্যাঁ, এই মুহূর্তে হান্সি ফ্লিক এখানে মানায় নিতেছে, অ্যাডজাস্ট করতেছে, এখানে রাফিনা খেলতেছে, এরপরে এখানে ফেরান টরেস খেলতেছে, বাট এরা কেউই কিন্তু লেফট উইঙ্গার না। হান্সি ফ্লিক এখানে অ্যাডজাস্ট করার ট্রাই করতেছে, যেহেতু তার কাছে কোনো প্রপার লেফট উইঙ্গার নাই। লেফট উইঙ্গারের জন্য বার্সেলোনা অনেকদিন ধরেই কিন্তু ট্রাই করতেছে,
চেষ্টা করতেছে একজন লেফট উইঙ্গার সাইন করানোর জন্য। তবে এখানে অনেক ব্যাপার স্যাপার ছিল ফাইন্যান্সিয়াল, এর মধ্যে নাইকি ডিলটাও হয়ে গেছে, এখন মোটামুটি স্বস্তিতে আছে। বাট তেমন না। এর আগে নিকু উইলিয়ামকে নিয়ে একটা স্ট্রং রিউমার্স হয়েছিল, ইভেন বার্সেলোনা নাকি অফিসিয়ালি যোগাযোগ করছে, বাট নিকু উইলিয়াম সরাসরি বলে দিছে আমি বার্সেলোনা জয়েন করতে চাই না, আমি ইন্টারেস্টেড না, আমি অ্যাথলেটিকো বিলবাওতে ভালো আছি। ওকে, ফাইন। এখন নিকু উইলিয়াম না আসুক, তার ফর্ম তেমন ভালো যাইতেছে না। হ্যাঁ, এখন অফার করলে হয়তো অ্যাথলেটিকো বিলবাও ছাড়তেও পারে, নিকু উইলিয়াম আসতেও পারে। যদি নিকু উইলিয়াম এখানে আসে তাহলে আই থিঙ্ক এখানে হানসি ফ্লিকের জন্য ভালো হইতে পারে। বেস্ট একটা অ্যাটাকিং লাইন হবে, যেহেতু এখানে লামিন ইয়ামাল, ড্যানি অলমো আছে। সো নিকি উইলিয়াম আসলে এখানে তাদের একটা ভালো কম্বিনেশন হবে, যেটা বার্সেলোনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হইতে পারে। তবে রিসেন্টলি এমন একটা রিপোর্ট হয়েছে যেখানে বলা হয়েছে বার্সেলোনা 2025-এ বড় সাইনিং এ যাইতেছে, একজন লেফট উইঙ্গার সাইন করাবে। এর সাথে আরো প্লেয়ারও আছে। বার্সেলোনা নাকি অলরেডি একটা লিস্ট মেক করে রাখছে। আপনারা দেখেন এই লিস্টে কারা আছে। এখানে নিকু উইলিয়াম আছে, রাফায়েল লিয়াও আছে, কাভারৎস্কেলিয়া আছে, মোহাম্মদ সালাহ আছে, লেরয় সানে আছে। তবে যেহেতু এখানে বার্সেলোনার কোনো রাইট উইঙ্গার প্রয়োজন নাই, আমি মোহাম্মদ সালাহ এবং লেরয় সানেকে এখানে সাইডে রাখলাম। বার্সেলোনার এই মুহূর্তে একজন লেফট উইঙ্গার প্রয়োজন। সো এখানে কাভারৎস্কেলিয়া, নিকু উইলিয়াম, রাফায়েল লিয়াও। তবে নিকুর যে ব্যাপারটা, এটা নিয়ে আমার একটু সন্দেহ লাগতেছে। এর কারণ হচ্ছে আগেও নিকুর জন্য ট্রাই করছিল, নিকু সরাসরি না করছে। যেহেতু সে আগেই না করছে, এই মুহূর্তে বার্সেলোনা তার কাছে যাবে কিনা এটা সন্দেহজনক। আমার মনে হচ্ছে বার্সেলোনা ওইখানে আর যাইতে চাইবে না। এরপর এখানে রাফায়েল লিয়াওর যে গেমিং স্টাইল, যে স্পিড, তার যে এনার্জি, এটা বার্সেলোনার সাথে যাবে, হানসি ফ্লিকের ট্যাকটিক্সের সাথে যাবে, হানসি ফ্লিকের পরিকল্পনার সাথে যাবে। হ্যাঁ, রাফায়েল লিয়াওর সাথে আগেও কথা হয়েছিল, বাট রাফায়েল লিয়াও এসি মিলানে থাকতে চাইছে। তখন স্টোরি আলাদা ছিল, এখন স্টোরি অন্যরকম। এসি মিলানের কোচের সাথে রাফায়েল লিয়াওর সম্পর্ক তেমন ভালো যাইতেছে না। সো এটা বার্সেলোনার জন্য প্লাস পয়েন্ট হইতে পারে, যেহেতু রাফায়েল লিয়াও ওইখানে বেঞ্চ হইতেছে, কোচ তাকে টাইম দিতেছে না। সো বার্সেলোনা চাইলে এখন তাকে ট্রাই করাইতে পারে। ভাই, রাইট নাও রাফায়েল লিয়াও অনেক বেস্ট লেফট উইঙ্গার, আমি টপ 5 এর একজন বলবো। আপনি তার স্পিড বলেন, আপনি তার ড্রিবলিং বলেন, তার অ্যাটাকিং মোড বলেন, সবকিছুই বেস্ট। এরপর এখানে আরো একটা নাম আসতেছে, কাভারৎস্কেলিয়াকে নিয়ে আগেও রিউমার্স হয়েছিল। কাভারৎস্কেলিয়া নেপোলিতে খেলে, নেপোলির মেন প্লেয়ার। ভাই, কাভারৎস্কেলিয়ার জন্য অনেক ক্লাব ইন্টারেস্টেড ছিল। কাভারৎস্কেলিয়া অনেক কোয়ালিটিফুল প্লেয়ার, অনেক কোয়ালিটিফুল লেফট উইঙ্গার। আপনারা দেখেন পিএসজি 180 মিলিয়ন ইউরো নিয়ে বসেছিল, বাট নেপোলি তখন না করে দিছে। ভাই, কাভারৎস্কেলিয়াকে আমরা ছাড়তেছি না, সে আমাদের মেন প্লেয়ার। দেখেন কাভারৎস্কেলিয়া এখানে খারাপ হবে না। আপনি নেপোলির ম্যাচ দেখেন, আপনি জর্জিয়ার ম্যাচ দেখেন, কাভারৎস্কেলিয়া কেমন খেলে, কেমন টাইপের প্লেয়ার, আপনি বুঝতে পারবেন। 2022-23 সিজনে নেপোলি জাস্ট উঠতেছিল, ওই সিজন কাভারৎস্কেলিয়া তার ক্যারিয়ারের বেস্ট খেলছে। আপনারা দেখেন 2022-23 সিজনে কাভারৎস্কেলিয়া নেপোলির জার্সিতে 43 ম্যাচ খেলছে, 31 গোল কন্ট্রিবিউশন ছিল। এরপর 2023-24 সিজন আমার কাছে তেমন ভালো লাগে নাই। ওই সিজন কাভারৎস্কেলিয়া অনেক বাজে খেলছে। বাজে খেলারও কারণ আছে, এইখানে শুধুমাত্র কাভারৎস্কেলিয়া বাজে খেলে নাই, ওই সিজন নেপোলি অনেক বাজে খেলছে, অনেক খারাপ খেলছে, অনেক বাজে পজিশনে ছিল। এর মধ্যেও কাভারৎস্কেলিয়া 45 ম্যাচ খেলছে, যে 45 ম্যাচে তার 20 গোল কন্ট্রিবিউশন ছিল। তবে এই খারাপ খেলার পিছে আপনি কাভারৎস্কেলিয়াকে দায়ী করতে পারবেন না। নেপোলি ওই সিজন অনেক বাজে খেলছে। ভাই, এরা চ্যাম্পিয়ন্স লিগও চান্স পায় নাই। এখন আপনি চিন্তা করেন কত বাজে খেলছিল। বাট এই সিজন 2024-25 সিজন নেপোলি অনেক ভালো করতেছে। ইভেন কাভারৎস্কেলিয়া এখন পর্যন্ত ভালো করতেছে। দেখেন এই সিজন এখন পর্যন্ত 14 ম্যাচ খেলছে, যেখানে কাভারৎস্কেলিয়ার 7 গোল কন্ট্রিবিউশন আছে। এখানে আই থিঙ্ক বার্সেলোনা ঠকবে না। আর হানসি ফ্লিকের যে গেমিং স্টাইল, যে ট্যাকটিক্স, কাভারৎস্কেলিয়া এখানে আরো ভালো খেলবে। যদিও বার্সেলোনা রাফায়েল লিয়াওর জন্য ইন্টারেস্টেড, তবে হ্যাঁ, এখানে অনেক টাইম আছে, এখনই সাইন হইতেছে না, এখনই অফার বিট করতেছে না। এর মধ্যে অনেক পরিবর্তন আসবে, হইতে পারে এখানে কেউই থাকবে না, অন্য কাউকে সাইন করায় নিয়ে আসছে, সারপ্রাইজ থাকতে পারে। আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়।